হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে পিসিমা তো রাঙামতিকে নিয়ে সবাই চিন্তিত। পিসিমা অদিতিকে বলছে যে রাঙামতি এলে কিন্তু ওর হাতটা তো অনেকটা পুড়ে গেছে, ওকে কিন্তু ফার্স্ট এডটা আরেকবার করে দিস। তখন ওদিকে বৃন্দা নেমে আসছে ময়নাকে ধরে ধরে আর কি, বলছে বাবা বাবা রাঙাকে নিয়ে এত আদিক্ষেতা করছো সবাই, বাপরে দুদিন আসা বউকে নিয়ে, যে নাকি এরপরে বাড়ির বউও থাকবে না, ডিভোর্স দিয়ে নাকি সে চলেও যাবে, তো সেই মেয়ের জন্য এত চিন্তা এত আদিক্ষেতা তোমাদের। কই ময়নার আশা তো এই বাড়িতে অনেক দিন হয়ে গেল, তো তাকে নিয়ে তো কারো চিন্তা নেই। তখন পিসিমা বলছে কেন, কি হয়েছে ময়নার? তখন বলছে বাজি পড়ে যে ওর হাতটাও পুড়ে গেছে, কারো ধ্যান আছে? তখন তো পিসিমা অস্থির হয়ে ওঠে, কি ময়নার হাত বাজি পড়ে পুড়ে গেছে? বিশ্বাস করো আমি না সত্যিই জানতাম না যে ওর হাতটা। তখন অদিতিকে বলছে যা তাড়াতাড়ি করে ফার্স্ট এড বক্সটা নিয়ে এনে ওর হাতটাতে ফার্স্ট এড করে দে, এরকমভাবে বলছে আর কি। আর বৃন্দা তো ওর কথাবার্তা শুনিয়ে চলে যাচ্ছে। সাত্তকী বলছে আমার বউ কি ফেলনা নাকি, মানে তখন সাত্তকী চলে আসে। এই যে পিসিমা তোমরা যে এই বাড়িতে আছো বেশ ভালোই তো আছো, থাকছো খাচ্ছো পড়ছো, আমরা যদি টাকাটা না দিতাম সংসারে তাহলে কোথা থেকে হতো এই সমস্ত কিছু, এইভাবে বলছে এই যে তোমার মেয়ে শুটিং ফুটিং করে একটা টাকা দেয় সংসারে, উপর থেকে বর্দা নেমে আসছে, বর্দা মানুষটা তো ভালো, ওর এই সমস্ত কিছু কিন্তু ভালো লাগছে না, কিন্তু ওর কথা কে শোনে? বর্দা বলছে কি হচ্ছে সাত্তকী, প্লিজ এইরকম কথা বলিস না, বাবা শুনলে দুঃখ পাবেন। ওদিকে তো বর্দাকেই চুপ করে দিচ্ছে সাত্তকী যে তুই চুপ কর, আর এদিকে ময়না তো যাত্রাপালা শুরু করেছে, ও তো একদম মরে গেলাম গো, আমার সোনার শরীর জ্বলে গেল গো, এরকমভাবে বলছে আর কি। এদিকে তো পিসিমা বলছে কী রে সাত্তকী তুই এমনটা বলতে পারলি? সাত্তকী বলছে এরকম ন্যাকামো করো না, তোমরা যে খাচ্ছ দাচ্ছ ভালো মন্দ আছো না, আমরা টাকা দিই বলে, শুধু বাবা মায়ের টাকাতে হয় না, আমরা টাকা দিই বলে তোমরা ভালোভাবে থাকতে পারছো। এরপর কিন্তু বাইরে থেকে সবাই চলে আসে, মানে রাঙামতি, একলব্যের বাবা মা, একলব্যের দিদি, জামাইবাবু সবাই চলে আসে, তারা তো শুনে ফেলেছে। তখন একলব্যের মা তো রেগে গেছে, সাত্তকী বলে চিৎকার করে ওঠে। আর সাত্তকীর বাবা বলছে তোর সাহস তো কম নয়, তুই কৃষ্ণাকে এরকমভাবে কথা বলছিস, তুই কি ভুলে গেছিস তুই কার সাথে কথা বলছিস? ওরা কি তোর পয়সায় খায় নাকি? হ্যাঁ, টাকা দিস তুই সংসারের জন্য? যেই টাকাটা দিস তুই সংসারের জন্য সেই টাকাটাতে তুই নিজে সংসার করে দেখা তো তোর বউয়ের সাথে, যা তুই পারিস কিনা, কেমন পারিস আমিও দেখবো তারপরে। বলছে আমার বোন আর ওর মেয়ের খরচ দিই আমি। বৃন্দা বলছে বাবা এখন শব্দ আমাদের। সাত্তকী বলছে হ্যাঁ তাই তো, এখন আমরা চারজনেই শয়তান, বাকি তো সবাই ভালো। বর্দা তো আবারও বলছে আচ্ছা ওষুধ লাগিয়ে দিয়েছে তো ময়নাকে, এই অদিতি আরেকবার ওষুধ লাগিয়ে দে তো, তবে এরকম কথা বলিস না তোরা, সাত্তকীদের বলছে। একলব্যের মা বলছে কোনোদিনও আমি আর তোদের বাবা দু নজর করি না, সবাইকে এক চোখে দেখি, আমাদের কাছে সবাই সমান, সন্তানদের মধ্যে কোনোদিনই আমরা পার্সিয়ালিটি করি না, সুতরাং এরকম জঘন্য কথা আর মুখ দিয়ে উচ্চারণ করবি না, আর যদি তোরা বলে দিস জানবি ভুলটা তোদের। তখন একলব্যের বাবা বলছে যতই ফোন দিয়ে আটিস না কেন, এই অভিযোগে কোনোদিনই তোরা আমাদেরকে ছোট করতে পারবি না, আমরা সবসময় প্রত্যেক সন্তানকে ইকুয়াল চোখে দেখে এসেছি, কেউ যদি প্রশংসা করে মানে প্রশংসার পূর্ণ কাজ করে তাহলে তার প্রশংসা করি, আর কেউ যদি খারাপ কাজ করে তাকে শাসনও করি। এবার দিদি বলছে যে কিরে সাত্তকী এরকম কথা বলতে তোর মুখে বাঁধলো না, মানে কি করে তুই বলতে পারলি ভাইয়া পিসিকে এরকম কথা? হ্যাঁ মনে রাখিস বাবা কিন্তু তোদেরকে ছেড়ে কথা বলবে না এর জন্য। তখন সাত্তকী বলছে আমি পিসিকে ওরকম কথা বলতে চাইনি, এই পিসিয়া আমি কিন্তু তোমাকে ওরকম কথা বলতে চাইনি, আমাদের রাগ কারণ বাবা আমাদের সাথে এখন ভালো ব্যবহার করছে না, আর এখন এই সব কিছু হচ্ছে এই মেয়েটার জন্য। রাঙার দিকে তাকিয়ে বলছে এই রাঙাকে বাড়ি থেকে বিদেয় কর, তাহলে দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে আগের মতো, এই রাঙা বাড়িতে আছে বলে সব কিছু ঘেটে গেছে। রাঙার দিকে তাকিয়ে বলছে এই তুই কী করছিস সেখানে, টুকটাক করছিস? হ্যাঁ টুকটাক করছিস? রাঙা তো শুনে অবাক। বর্দা বলছে এই সাত্তকী তুই থাম না এবার, অনেক হয়েছে। বলছে এগুলো আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু তোকে দেখার পর মনে হচ্ছে এগুলো সত্যিই আছে। বলছে গাছ গাছারি শেকড় মাদল কী সব খাইয়েছিস বলতো বাবা মাকে যে এরকম পাল্টে গেছে? বলছে কোন গাছের শেকড় খাইয়েছিস যে একলব্য পাল্টে গেছে? রাঙা বলছে এইসব কী বলছিস তোরা, বাবা মাকে আমি ভগবানের চোখে দেখি। সাত্তকী বলছে একদম এরকম কুমিরের কান্না কাঁদবি না, এই বাড়ি থেকে বিদেয় হ তুই, চিৎকার করে বলছে। বৃন্দা বলছে আমি খুব তাড়াতাড়ি এদের ডিভোর্সের ব্যবস্থা করছি। আর ময়নাকে বলছে আয় তো ময়না আয়, চল আয় উপরে আয়, কাঁদিস না আয়, এই বলে ময়নাকে উপরে নিয়ে যায়। এরপর পিসিমণি করে পিসিমণিকে জড়িয়ে ধরে রাঙা, বুঝতে পেরেছে পিসিমণি খুব কষ্ট পেয়েছে, আর ওদিকে অদিতিকে জড়িয়ে ধরে ছদ্দি ভাই। পিসিমণিও খুব কাঁদছে রাঙাকে জড়িয়ে ধরে। এরপরে রাঙা তো নিজের ঘরে এসছে, সব কাপড় জামা চেঞ্জ করে এবার বসে আছে আর কি, আর হাতটাও জ্বালা ব্যথা করছে, আর মনে মনে কিন্তু সেই অ্যাক্সিডেন্টের কথাটাই ভাবছে প্রতিযোগিতার ওখানে, আর নিশার কথাটাও ভাবছে, ওই টাকার কথাগুলো, অতগুলো টাকা কোথা থেকে পেলো, মানে খুব একটা ক্লু বের করার চেষ্টা করছে যাতে কিছু একটা বুঝতে পারে আর কি, এরকম ক্লু খোঁজার চেষ্টা করছে। যাই হোক তখন সেখানে অঙ্কুরদা আর ছদ্দি ভাই আসে, এসে বলছে কি হলো রাঙা, সারাদিন কিন্তু অনেক ধকল গেছে, এবার তোমাকে কিন্তু শুতে হবে। অঙ্কুরদাও বলছে হ্যাঁ সারাদিনে যা ধকল গেছে তার মধ্যে তোমার হাতেরও এই অবস্থা, আর দেরি করো না ঘুমিয়ে পড়ো। আর বলছে যে মনে হয় ভাইয়ের আসতে অনেকটাই দেরি হবে,
তাই তুই আর অপেক্ষা করিস না, তুই এখানে শুয়ে পড়, আর যতক্ষণ না শুবি আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবো, ছদ্দি ভাই বলছেন। এদিকে রাঙা বলছে, জামাই দাদা একটা হেল্প করবি আমাকে, শোন না, বলছে ওই নিশা মেয়েটাকে জানিস তো, আমার না খুব সন্দেহ হচ্ছে ওর উপরে, তো ও কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কী করছে, ওর সারাদিনের একটু খবর আমার চাই, তো আমাকে একটু এই ব্যাপারে সাহায্য করবি। তখন কিন্তু দিদিভাই বলছে, রাঙা তুমি কেন আবার এই সমস্ত কিছু নিয়ে পড়ছো, এমনি তো জানো বাড়িতে তোমাকে কত কথা শুনতে হচ্ছে, তার মধ্যে এই সমস্ত কিছু হলে ওদিকে তো বৃন্দা আবার মানে বড় বৌদি আবার ডিভোর্সও ফাইল করছে, বুঝতে পারছো তো কী হচ্ছে বাড়িতে, তুমি এগুলো ঝামেলা তার পড়ো না, তুই তো বলে দিয়েছিস ডিভোর্স দিবি, আহিরির সাথে নাকি বিয়ে দিবি, তুই চলে যাবি, এই সব কিছু বলে দিয়েছিস, সেই জন্য তো এই সব কিছু করছে। আমি কথা বলছি শোন, এত ঝামেলার মধ্যে পড়িস না, মাথাটা একটু ঠান্ডা কর, তুই শুধু একটা কথাই মাথায় রাখবি যে তুই একলব্য বসুর স্ত্রী, তাই তোকে এই বাড়ি থেকে কেউ কিন্তু বের করতে পারবে না। তো এরপরে রাঙার সাথে কথা বলে ছদ্দি ভাই বেরিয়ে যায়। তো এরপরে অঙ্কুরদা বলছে, তুমি চিন্তা করো না রাঙা, নিশার খবর আমি তোমাকে এনে দেবো, বুঝেছো, এই বলে অঙ্কুরদা চলে যায়। রাঙা খুশি হয়ে যায়। ছদ্দি ভাই যদি চিন্তা করে, ওই জন্য অঙ্কুর তার বউকে কিছু বলল না। এদিকে দেখা যাচ্ছে আহিরি ফোন করেছে মানে রাঙাকে। তো রাঙা বলছে, হ্যাঁ আহিরি দিদি বল। বলছে তোমার হাত ভালো আছে? বলে হ্যাঁ ভালো আছে। বলে শোনো না, আমি না একলব্যকে ছাড়িনি। বলে ছাড়িসনি মানে? মানে রাঙার মনটা খারাপ হয়ে যায়। বলছে আসলে একলব্য খুব টায়ার্ড ছিল, তো আমি ওকে বললাম যে আজকে রাতটা তুমি এখানেই থেকে যাও, এখানেই রেস্ট নিয়ে নাও। আসলে এর আগে তো অনেক রাতই থেকেছে ওই আমাদের বাড়িতে, তাই তুমি চিন্তা করো না, আজকেও এখানেই থেকে যাক, তুমি বরঞ্চ ঘুমিয়ে পড়ো। বলে রাঙা তো তখন মন খারাপ করে বলছে, ও আচ্ছা ঠিক আছে, উড়নবাবু ভালো থাকলেই ভালো। তখন আহিরি বলছে, হ্যাঁ তোমার উড়নবাবু ভালোই আছে, তুমি চিন্তা করো না। এদিকে দেখা যাচ্ছে আহিরি একলব্যের জন্য জুস বানিয়ে এনেছে। একলব্য বলছে যে, এ মা তুমি এসব বানাতে গেলে কেন, শোনো না তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে গেলে আমি চলে যাব এখান থেকে। তখন বলছে যে, এটা খেয়ে নাও না, আমি তোমার জন্যই বানিয়েছি। বলছে তুমি খাও, আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসছি। তখন তো যাওয়ার সময় আহিরি বারবার করে দেখছে একলব্যের দিকে। এবার একলব্য বসে খেয়ে ফেলে জুসটা। হঠাৎ করে যেন তার একটা নেশার মতো ঘুম চলে আসে। সে কিন্তু ওই নেশার ঘোরেও রাঙার কথাই ভেবে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে একলব্য ঘুমিয়েও পড়ে, আবার তার ড্রেসও চেঞ্জ করানো হয়ে গেছে, সম্ভবত আহিরি চেঞ্জ করিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আহিরি চেঞ্জ করে আসে, তারপর গ্লাসটা ওখান থেকে নিয়ে যায় আর একলব্যকে দেখছে আর কি। তো ব্যাপারগুলোর মধ্যে যেন কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে, যে কেমন যেন আহিরিকে একটা কেমন লাগছে, যে আহিরি এই সবটা ভালো মানসিকতা দেখানোটা আহিরির চাল নয় তো। যদি তাই হয়ে থাকে তাহলে রাঙা এবার কিন্তু ক্ষমা করে দিল ভালো মানসিকতা দেখিয়ে, কিন্তু এবার কিন্তু আর করবে না। তো দেখতে পাবো আমরা আগামী এপিসোডগুলোতে। এরপরে দেখা যাচ্ছে আহিরিদের বাড়িতে কলিং বেল বাজছে। আহিরি বলছে, এত রাতে আবার কে হলো, যাই দেখে আসি। তো যেই গেছে দরজা খুলেছে, দেখেছে রাঙা এসছে। রাঙাকে দেখে তো অবাক, এ কি রাঙা, তুমি এত রাতে, তোমাকে তো আমি ফোন করে জানিয়েছিলাম। তখন রাঙা বলছে, আসলে কি বলতো, আমাকে তো তুই জানিয়েছিস, কিন্তু মা বাবা যখনই জানতে পেরেছে না, তখনই আমাকেই বকাবকি করছে জানিস। বলছে দেখ, হাজার হলো আমি তো এখন ওর মানে উড়নবাবুর স্ত্রী বল, তো উড়নবাবু তো তোকে বলেছে না যে যতদিন পর্যন্ত আমি ওর স্ত্রী ততদিন পর্যন্ত তোদের ঘনিষ্ঠতা হবে না, মানে তোর সাথে ঘনিষ্ঠ হবে না আর কি। আর এইভাবে যদি উড়নবাবু তোর বাড়িতে থেকে যায়, তাহলে কি সেটা ঠিক দেখায় বল? তোদেরই তো বদনাম হবে, সকালে যখন তোদের বাড়ির কাজের লোক এসে দেখবে যে এরকম ব্যাপার, উড়নবাবু এখানে আছে, তখন তোদের বদনাম তো হবে না বল? তো এই জন্য আমি ভাবছি উড়নবাবুকে আমি নিয়ে যাই। তাছাড়া মা বাবা আমাকে খুব বকাবকি করছে জানিস, ওরা না একদম এই ব্যাপারটাকে ভালো চোখে নেয়নি। তখন আহিরি বলছে, কেন, দুদিন বাদেই তো আমাদের বিয়ে হবে, এটা তো ওনারাও জানে না, তুমিও জানো? বলে হ্যাঁ জানি, আমি তো বলেই দিয়েছি যে আমি ডিভোর্সটা দিয়ে দেবো, কিন্তু মা বাবা তো কিছুতেই রাজি হচ্ছে না, বল আমি কি করি? তার চেয়ে বরঞ্চ আমি উড়নবাবুকে নিয়ে যাই। কোথায় আছে বলতো? তখন বলছে, ও আমার ঘরে। আহিরির মন কিন্তু খুব খারাপ হয়ে গেছে, আহিরি একদম চুপ করে গেছে। মনে হয় সে যেই চালটা চেলেছিল সেই চালটা তো সক্ষম হলো না, এবার তো মনটা খারাপ হবেই। তো এবার রাঙা বলছে, কোথায় আছে? বলে আমার ঘরে। এটা শুনে একটু রাঙার খারাপ লাগে, বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। যেই ঘরে ঢোকে দেখছে উড়নবাবু ঘুমিয়ে পড়েছে। এবার গায়ে যে কাপড়টা আছে, পোশাকটা আছে, সেই পোশাকটা তো আলাদা। তখন মনে মনে বলছে, উড়নবাবু তো এই পোশাকটা পরেছিল না, তাহলে এই পোশাকটা চেঞ্জ কে করালো? আহিরি দিদি। আর এখানেই কিন্তু অবাক হয়ে যায় রাঙা, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবে, টাটা।